নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি লাইলা নাজনীন। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার বিকেল 5টায় তা প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। একে নতুন রাষ্ট্রচিন্তার সূচনা মনে করেন আন্দোলনকারীরা। বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়ায় পথ রোধ করা যাবে ভবিষ্যৎ স্বৈরাচারিতার। জুলাই আন্দোলনের সবচেয়ে আলোচিত দিক ছিল প্রচলিত অর্থে এর নেতৃত্বহীনতা। আন্দোলনের সময় পক্ষগুলোর আদর্শের অভাব ছিল। রাজনীতির দোলাচলে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল সবাই। জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাই দিনে দিনে বেড়েছে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা। পক্ষে বিপক্ষে নানা মত, নানা ঘটনা, পরম্পরা শেষে অবশেষে ঘোষণা এলো জুলাই ঘোষণাপত্রের। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, আসছে 5 অগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। সংবিধান সংস্কার, নির্বাচন কমিশনের পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, বৈপ্লবিক সব প্রস্তাবের ধারক এই দলিল। আন্দোলনকারীরা বলছেন, নতুন সরকার প্রতিশ্রুতি দিলেও প্রক্রিয়া চলছে ধীর গতিতে। এখন আমরা কেন আমাদের অধিকারের জন্য রাজপথে আসবো? যতক্ষণ মধ্যে সনদ দিবে না ততক্ষণ মধ্যে আমরা রাস্তায় থাকবো। বিশেষজ্ঞরা বলছেন, এ সনদ শুধু আন্দোলনের প্রতিফলন নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার নীতিমালা। যে নতুন করে যে ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসতে না পারে, আবার তৈরি হতে না পারে, ওই লুপহোলসগুলো, ওই ফাঁকগুলো বন্ধ করা। এবং এটা যত আপনি এই বাকি যে সংস্কারগুলো সেগুলো যত বেশি হবে, তখন এগুলো আরও পরিপূর্ণতা পাবে। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, এটিকে আইনি ভিত্তি দেওয়া গেলে আগামীতে কারো স্বেচ্ছাচারিতা ঠেকানো নিশ্চিত করা সম্ভব হবে। রাষ্ট্র যেন ধর্মের কারণে, জাতিগত কারণে, লিঙ্গীয় কারণে, শ্রেণীগত কারণে কোনো বৈষম্য না করে, এই বিষয়গুলো স্পষ্টভাবে থাকতে হবে। এবং এটা হচ্ছে একটা অঙ্গীকার যদি হয়, অন্যান্য নীতিমালা কিংবা অন্যান্য আইনগুলো সেই অঙ্গীকারের ভিত্তিতে তৈরি করতে হবে। এইটা নিশ্চিত না হলে বাংলাদেশে আবারও সেই বৈষম্য, নিপীড়ন এবং স্বৈরতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে। এখন প্রশ্ন, জুলাই সনদ কি কেবল কাগজে দলিল হয়েই থাকবে, নাকি সত্যি জন্ম দেবে একটি নতুন শাসন সংস্কৃতির? উত্তর দেবে সময়। তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন ছাড়া এই প্রশ্ন থামবে না। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। রাষ্ট্র ব্যবস্থায় যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী না, অভিযোগ বিএনপি নেতাদের। বিদেশ থেকে আসা লোকজন দেশের শাসন পরিচালনা করতে চাচ্ছে বলেও আশঙ্কা তাদের। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত না করার আহ্বান জানান বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কিন্তু দড়িটা এত জোরে টানবেন না যাতে দড়িটা ছেড়ে যায়। এতে অংশ নেন বিএনপি নেতারা। বলেন, গণ অভ্যুত্থানের প্রাপ্তি কিছুই হয়নি, দেশে গণতান্ত্রিক যাত্রা এখনও প্রতিষ্ঠিত হয়নি। অপরাধীদের 1600 অপরাধের জন্য 1600 মামলা হয়েছে, যা একটি মামলার মাধ্যমে 16 ঘন্টায় বিচার করা সম্ভব বলেও জানান তারা। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি মাত্র অনুরোধ করব, আপনারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জ্বলে উঠবে। আর নীলক্ষেতে এক স্মরণ সভায় দলটির নেতারা বলেন, যারা সংসদীয় গণতন্ত্রের বাইরে গিয়ে দেশে পরিবর্তন চায় তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। চেক এন্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। অন্যদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আর এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। এটা তো জনগণের রাষ্ট্র না, এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। ভাই, তুমি গ্রাম দেখেছো বাংলাদেশে? হাউ ইট লুকস লাইক?
এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে, কি সে তার চেয়ে ঘুমাই, আরামসে ঘুম দেয়। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের পর এমন কোনো আর তালবাহানা যাতে না হয় যার কারণে নির্বাচনে ব্যাঘাত ঘটে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। সংস্কার এত ধরনের কিছু তো প্রয়োজন নাই। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 1 বছর, 5ই আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের 1 বছর কদিন পরেই এদিকে চলতি মাসের 8 আগস্ট পর্যন্ত নিরাপত্তার ঝুঁকির কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। এসবি বলছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশ বিদেশে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ। সংঘবদ্ধ প্রচারণায় চেষ্টা হতে পারে নৈরাজ্য সৃষ্টির। 5ই আগস্ট ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অপরাধ সংগঠিত করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম খানিকটা নিষ্ক্রিয় দাবি করে সত্য প্রচার করতে সাংবাদিকদের আহ্বান জানান উপদেষ্টা। আমি সবসময় বলি আপনারা সত্য প্রচার করাই, কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে, যে বিদেশি মিডিয়াগুলি, কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আর আগের মতো সরব হইতে পারে না, যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য। আর আমি আপনাদের এখানে বলতেছিলাম যে আপনারা যদি একটু নিজেরা একটু ডিসিপ্লিনভাবে সব কিছু করেন, তবে কিন্তু আমরা আরো বেশি খবর দিতে পারি। এদিকে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে বলে আশঙ্কা পুলিশের বিশেষ শাখা এসবির। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে আলোচিত লালচাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় গ্রেফতার হয়েছে রুমান ও আবির নামে আরও 2 জন। কেরানীগঞ্জ থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ। এ মামলায় এর আগে পুলিশের হাতে 10 আর র্যাবের হাতে 2 জন গ্রেফতার হয়েছিল। এর মধ্যে 9 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আরও 2 জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ রুমান ব্যাপারী এবং আরেকজন হলো মোহাম্মদ আবির হোসেন। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছিল। 12 জনের মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এই 2 জন গ্রেফতারের মাধ্যমে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 14। অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এই সনদ বাস্তবায়নে নির্বাচিত সরকারের অপেক্ষা করতে চায় না দলটি। বিকালে এক প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকেই এই সনদ বাস্তবায়ন করতে হবে, আর এর ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন। তিনি জানান, 1 মাস ব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে জাতীয় নাগরিক পার্টি কাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দিলেও ঢাকার জন্য আত্মতুষ্টির সুযোগ দেখছে না পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট বলা আছে কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনো চলমান রয়েছে। শনিবার ঢাকায় বিজিএমইএ সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসে তিনি এমন পর্যবেক্ষণ তুলে ধরেন। দেশের রপ্তানিকারক ও উদ্যোক্তাদের এখন সব মিলিয়ে কত শুল্ক দিতে হবে তাও তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। সিজন অপেক্ষা করতে হবে, কারণ বায়াররা গুডস, পোশাক শিল্প সহ যে স্টেক হোল্ডার যারা আছে, আমরা এটার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি এবং তথ্য উপাত্ত দিয়ে সরকারকে সহায়তা করেছি। আমরা চেষ্টা করেছি যেন বিষয়টি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তার কারণে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোরও শরণাপন্ন হয়েছি যেন তাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করা হয় এবং বিষয়টির গুরুত্ব বোঝানো হয় যে 35% ট্যারিফ থেকে গেলে এই শিল্পের জন্য তথা সামগ্রিকভাবে রপ্তানিমুখী শিল্পের জন্য কি বিপর্যয় বয়ে আনবে।
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে ছিল না কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট সকাল 10টায় পঞ্চম তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে শুরু করে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খানিকক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট, এরপর আসে আরও 10টি ইউনিট। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় বেলা 11টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরো সদরঘাট ফায়ার স্টেশন এবং টিটিএম সহ আমরা এটা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি এবং একই সাথে আমরা কাজ শুরু করি। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচন্ড ধোঁয়া সৃষ্টি করে পাঁচতলার ভবনের 5 তলার যে গুদামগুলো ভিতরে আগুন লেগে যায় এবং প্রচন্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন মার্কেটে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। বছরখানেক আগেই ভবনটিকে চিহ্নিত করা হয়েছিল ঝুঁকিপূর্ণ হিসেবে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 4 যাত্রী নিহত হয়েছেন। দুপুরে রামুর রশিদনগরের পানির ছড়া ভারুয়াখালী সড়কের রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান যাত্রীবাহী সিএনজিটি ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনের সামনে পড়ে। এ সময় সিএনজিটি নিয়ে বেশ কিছু দূর যায় ট্রেন, দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। ঘটনাস্থলেই এক শিশু, 2 নারী ও চালক নিহত হন। দুর্ঘটনার পর সাময়িক রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। র্যাবের পোশাকে পিস্তল হাতে রাজধানীতে সক্রিয় সংঘবদ্ধ ডাকাত দল। চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে র্যাবের পোশাক, নকল পিস্তল সহ ডাকাতির নানা সরঞ্জাম। র্যাবের পোশাক গায়ে চাপিয়ে হাতে নকল পিস্তল, সঙ্গে হ্যান্ডকাপ আর সিগন্যাল লাইট। রাজধানীর শাহবাগে র্যাব পরিচয়ে ডাকাতি করা এক চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 3টি র্যাব শার্ট, 1টি প্যান্ট, ব্যাজ, লেনিয়ার্ড, ক্যাপ সহ নকল নানা সরঞ্জাম। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ। তাঁতীবাজার কেন্দ্রিক যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তারা এই কাজগুলো করে। তাদের 4-5টা সংঘবদ্ধ চক্র আছে, বিভিন্ন এলাকায় কাজ করে এবং এদের কিছু নেতা আছে যারা এটা সমন্বয় করে। তো এদেরকে এখন আইডেন্টিফাই করা হচ্ছে। সবাইকে আমরা ধরতে পারছি এখন না, এখন পর্যন্ত আমরা 8 জনকে ধরেছি। গত 28 জুলাই দুপুরে সচিবালয় মেট্রো স্টেশনের কাছে স্বর্ণ ব্যবসায়ী রঞ্জন চন্দ্র সিংহকে তুলে নেয়ার চেষ্টা করে এই চক্র। ধস্তাধস্তির মাঝেই তার 4 লাখ টাকা ও 11 ভরি স্বর্ণালংকার ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। ডিবি পরিচয়ে কাজগুলো করে থাকে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের নামে রয়েছে একাধিক ডাকাতির মামলা। পলাতকদের ধরতে চলছে অভিযান। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের সুযোগ না দেওয়ায় প্রজ্ঞাপন বাতিল ও শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। জেলার মাধবদীতে মানববন্ধন করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পৌরসভার সামনে মাধবদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত 42টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষক শিক্ষার্থী আয়োজনে অংশ নেন। বক্তারা বলেন, 17 জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তা অনতিবিলম্বে বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি সচিবালয় ঘেরাও করবেন তারা। রাজধানীর উত্তরায় উদ্বোধন হলো বিশ্বের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD এর দ্বিতীয় শোরুম। উত্তরা 15 নম্বর সেক্টরে নতুন এই শোরুমটি চালাবে নূর অটোস। সিজি রানার বিডি লিমিটেডের অংশীদারিত্বে দেশের বাজারে আরও এক ধাপ এগিয়ে গেল নিউ এনার্জি ভেহিকেল প্রযুক্তি। উদ্বোধনী আয়োজনে ছিল রিবন কাটার আনুষ্ঠানিকতা। প্রদর্শিত হয় নতুন 3টি মডেলও, BYD সিল, BYD অটো 3 ও সিলিয়ন 6। The future of mobility. সুনামগঞ্জ সীমান্তবর্তী তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির সীমান্ত এলাকার কচুয়াছড়া থেকে মালিকহীন ইঞ্জিন চালিত নৌকা সহ 18টি অবৈধ ভারতীয় গরু আটক করেছে বিজিবি। সুনামগঞ্জ 28 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে এসব গরু আটক করা হয়। ভোরে বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াছড়ায় অভিযান চালায়।
আটক গরুর বাজার মূল্য 20 লাখ টাকা। অন্যদিকে জেলার দোয়ারা বাজারের বাঁশতলা বিওপির সদস্যরা ইসলামপুরে অভিযান চালিয়ে আটক করেছে 14টি গরু, যার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। আটককৃত স্টিল বডি নৌকা সহ ভারতীয় গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়কে বুঝিয়ে দিয়েছে বিজেপি। শপথ গ্রহণ ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। গণমাধ্যম কর্মীদের অধিকার সংরক্ষণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান বজায় রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি। শহরের মফিজ পাগলা মোড় এলাকায় একটি হোটেলে অনুষ্ঠিত হয় সংগঠনের অভিষেক অনুষ্ঠান। 16 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল এটি। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক সহ স্থানীয় রাজনৈতিক নেতারা। বেতন না পাওয়ায় কুয়েতে কর্মরত 130 জন বাংলাদেশি শ্রমিক গত মার্চ মাস থেকে 21 জুলাই পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে তারা দেশটির ফিনতাস থানায় কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন কুয়েতের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। শ্রম আইনে দেশটিতে ধর্মঘট নিষিদ্ধ, ফলে শ্রমিকদের কর্মবিরতিকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, কোম্পানিটি ইতোমধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে এবং বাকিদের বিষয়ে কুয়েতের সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার, তাদের সাথেও আমরা যোগাযোগ করার জন্য চিঠি দিই। এখনও আমরা চিঠি উত্তর পাইনি, কিন্তু আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং মালিককেও আমরা চিঠি দিয়েছি এবং প্রতিনিয়ত যোগাযোগ করছি যেন তাদেরকে, আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে যেন ডিপোর্টেশন সেন্টার থেকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়, তাদের বকেয়া বেতন যেন পরিশোধ করা হয় এবং তাদেরকে যেন কাজে নিয়োগ করা হয়। রাশিয়ার কাছে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের জেরে এই পদক্ষেপ নিয়েছেন বলে সরাসরি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাশ্বতী সরকার জানাচ্ছেন বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুরুতে 50 দিন সময় বেঁধে দিলেও পরে হুট করেই কমিয়ে 12 দিন নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন এই সময়ের মধ্যে যুদ্ধ না থামালে নেবেন কঠোর পদক্ষেপ। এর মধ্যেই বৃহস্পতিবার রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। 80-র দশকে ডেড হ্যান্ড নামক একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা তৈরি করে সোভিয়েত ইউনিয়ন, যার মূল উদ্দেশ্য শত্রুর আঘাতে যদি কোনোভাবে সোভিয়েত কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংস হয়ে যায় তাহলে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হয়। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দেয়া সেই আলটিমেটাম ও শুল্ক হুমকির জবাবেই এই হুমকি দেন মেদভেদেভ, আর এতেই চটে বসেন মার্কিন প্রেসিডেন্ট। পরদিন ট্রুথ সোশ্যালে ট্রাম্প জবাব দেন, বলেন এই উস্কানির জবাবে যথাযথ অঞ্চলে 2টি পারমাণবিক সাবমেরিন নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, মেদভেদেবের মূর্খ ও জ্বালাময়ী কথাগুলো যেন অনিচ্ছাকৃত পরিণতি ডেকে না আনে, তাই এই ব্যবস্থা। তবে সাবমেরিনগুলো পরমাণু শক্তিচালিত নাকি পরমাণু অস্ত্রধারী তা তিনি স্পষ্ট করেননি। এ ব্যাপারে ক্রেমলিন এখনো কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের বিবৃতিতে মস্কোর শেয়ার বাজারের দরপতন হয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।